ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমরা মক টেস্টের ভিডিওগুলো করছিলাম। অলরেডি মক টেস্টের উপর আমাদের চ্যানেলে 6টা ভিডিও হয়ে গেছে। এটা মক টেস্টের 7th ভিডিও। যারা যারা ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং দেখবেন যে আপনাদের কতগুলো হলো। তাহলে আজকের প্রথম প্রশ্ন দেখুন, স্টেটমেন্ট 1 আর 2 দুটো বলা আছে, দুটো ঠিক না একটা ঠিক আর একটা ভুল না দুটোই ভুল সেটা আমাদের বলতে হবে। কি দেওয়া আছে দেখুন, স্টেটমেন্ট 1-এ কি আছে, ইফ ইউ নো দ্য লেন্থ অফ টু সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল দেন দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ক্যান নট বি ফাউন্ড। এখানে দেখুন একটা টার্ম ব্যবহার করা হয়েছে, কি, রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল কি, যে আমরা বাংলায় যে পড়ি সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজকেই ইংলিশে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল। তাহলে সমকোণী ত্রিভুজ দেখতে কীরকম হয়, দেখতে হয় এরকম, যার একটা কোণ কী হয় 90 ডিগ্রি। ওকে, তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল, ধরুন আমি যদি নাম দেই এ বি সি, তাহলে এসিবি যে বাহুটা দেখতে পাচ্ছেন মানে সমকোণটার ঠিক বিপরীত বাহু, সেটাকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনসাস। ওকে, বিসি যে বাহুটা সেটা হচ্ছে ভূমি, সেটাকে ইংলিশে বলা হয় বেস। আর এবি যে বাহুটা সেটা হচ্ছে লম্ব, ইংলিশে বলা হয় হাইট। তাহলে বলা হয়েছে যে একটা সমকোণী ত্রিভুজের যদি দুটি বাহু আমরা জানি তাহলে তৃতীয় বাহু কি হবে সেটা আমরা বলতে পারি না, এটা বলেছে। স্টেটমেন্ট 2-তে কি বলেছে, যা ইন্টারনাল অ্যাঙ্গেলস অফ এ ট্রাইঅ্যাঙ্গেল অ্যাট আপ টু 180 ডিগ্রি। মানে একটা ত্রিভুজ যে আছে, যে কোনো একটা ত্রিভুজ যদি নেই, তার যদি ইন্টারনাল অ্যাঙ্গেল মানে অন্তর্ভুক্ত কোণগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে যোগ করতে করতে ম্যাক্সিমাম 180 ডিগ্রি সেটা হতে পারে। মানে ত্রিভুজে ম্যাক্সিমাম কটা কোণ থাকতে পারে, 3টা। তাহলে 3টা কোণকে যোগ করলে সেটা আমরা 180 পাবো, এটা বলেছে। মানে এই যে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কোণগুলোর ভ্যালু যদি আমরা যোগ করতে থাকি তাহলে 180 পর্যন্ত আমরা যেতে পারবো। তাহলে স্টেটমেন্ট 1 and 2 দেখুন, স্টেটমেন্ট 2টা আমরা সবাই জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে স্টেটমেন্ট 2 অবশ্যই ঠিক আছে। কিন্তু স্টেটমেন্ট 1টা কি বলেছে একটু দেখুন, যে বলেছে যে ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের যদি দুটো বাহু আমরা জানি, তৃতীয় বাহু কি হবে আমরা খুঁজে বের করতে পারবো না। ডিয়ার ফ্রেন্ডস, আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি, সেটা কি, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। মানে অতিভুজ কি, এখানে এসি, তাহলে আমরা কি বলবো, এসি স্কয়ার সমান সমান কি হবে, লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে বিসি স্কয়ার। ওকে, তাহলে আমরা কি জানি যে হাইপোটেনসারের স্কয়ার সমান সমান কি, হাইটের স্কয়ার প্লাস বেসের স্কয়ার, মানে অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এসিও এখানে বাহু, এবিও বাহু, বিসিও বাহু। তাহলে কি বলেছে যে আমরা যদি দুটি বাহু জানি তাহলে তৃতীয় বাহু বের করতে পারবো না। কেন পারবো না, দেখুন এসি আর এবি বা বিসি এই 3টা যে বাহু, যদি যে কোনো দুটো বাহু আমরা জানি তৃতীয় বাহু আমরা বের করতে পারবো না, অবশ্যই পারবো। ধরুন দুটি বাহু, ধরুন এবির বাহু আমি বললাম 3, বিসি বাহু বললাম 4, তাহলে এসি আমরা বের করতে পারবো না। এবি স্কোয়ার, দেখুন এসি স্কোয়ার মানে কি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এবি মানে 3, তাহলে এবি স্কোয়ার হবে 3 স্কোয়ার মানে 9, যোগ এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে বিসি কত, বিসি বলেছি 4, তাহলে 4 স্কোয়ার মানে 16, তাহলে এসি স্কোয়ার আমরা কত পেলাম, 9 যোগ 16 মানে 25, তাহলে এসি কত হবে √25 মানে 5। তাহলে আমরা তো এসি বের করতে পারলাম। তাহলে এই স্টেটমেন্ট 1 যেটা আছে সেটা কি হবে, ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা ভুল হয়ে যাবে। এটা মনে রাখবেন যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি যে কোনো দুটি বাহু আমরা জানি, তৃতীয় বাহু আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে এখানে কোনটা হবে, স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বা স্টেটমেন্ট 2 ইজ ট্রু, মানে 4 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ দ্য ম্যান ইজ 10 years. দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ 2 men ইজ 10 years, মানে দুটো মানুষের বয়সের যে ডিফারেন্স পার্থক্য সেটা হচ্ছে 10 বছর। 15 years ago মানে 15 বছর আগে, দ্য এল্ডার ওয়ান ওয়াজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ দ্য ইয়াঙ্গার ওয়ান, মানে 15 বছর আগে যে এল্ডার ওয়ান ছিল মানে যে বড়, তার বয়স কি ছিল, টুয়াইস ছিল, মানে দ্বিগুণ ছিল যে ছোট তার।
দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ওল্ডার ওয়ান ইজ, তার মানে যে এল্ডার ওয়ান তার বর্তমান বয়স কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে লক্ষ্য করুন এটাকে আমরা কীভাবে করতে পারি। নর্মাল যারা অঙ্ক করেছেন তারা নর্মাল এক্স ধরে বা এক্স ওয়াই ধরে করতে পারেন, কিন্তু যারা অঙ্কে একটু দুর্বল, ঠিক আছে, তারা কি করবেন, তারা অপশন ধরে চেক করুন। অপশন ধরি এ নম্বরটাই সঠিক অ্যান্সার। ধরি যে বড় তার বয়স হচ্ছে 25 বছর, ধরলাম যে বড় তার বয়স হচ্ছে 25 বছর। তাহলে কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ টু ম্যান ইজ 10 ইয়ার্স। তাহলে দুটো মানুষের বয়সের পার্থক্য কত বলেছে, 10 বছর। তার মানে যে বড় তার বয়স যদি 25 বছর হয়, অবশ্যই যে ছোট তার বয়স কত হবে, 15 বছর হবে। অবশ্যই তার বয়স 15 বছর হবে, তাই না? যে বড় তার থেকে তো ছোট জনের বয়স কম হবে, তাহলে কত কম হবে বলেছে না, ডিফারেন্স হচ্ছে 10 বছর। তাহলে কত হবে, 15 হবে। তাহলে 15 বছর আগে যে বড় তার বয়স কত হবে, 15 বছর আগে তার বয়স ছিল 10, আর যে এখন যার 15 বছর তার 15 বছর বয়স কত থাকবে, 0। তাহলে কি বলেছে, 15 বছর আগে বয়সটা কত ছিল, ডবল ছিল। তাহলে 0 ডবল কি 10 হলো, কি হলো না, তাহলে 25 কিন্তু হবে না। তাহলে একই রকমভাবে আমরা 35-এ চেক করব। ধরি যে বড় তার বয়স হচ্ছে 35 বছর। তাহলে যেহেতু বড় জন আর ছোট জনের মধ্যে বয়সের পার্থক্য 10 বছর, তাহলে অবশ্যই যে ছোট তার বয়স কত হবে, 25 বছর। যেহেতু 10 বছর কম হবে, পার্থক্যটা তো আমাকে 10 বছর বলে দিয়েছে। তাহলে 15 বছর আগে বড় জনের বয়স কত হবে, 15 বছর কম 35-এর থেকে, তার মানে 20। আর যে ছোট যার বয়স এখন 25 বছর, 15 বছর আগে তার বয়স কত হবে, 15 বছর কম মানে 10। তাহলে দেখুন ছোট জনের বয়স 15 বছর আগে কত ছিল, 10, আর যে বড় তার বয়স কত ছিল, 20। তাহলে আমাদের বলেছে না 15 বছর আগে যে বড় তার বয়স কি ছিল, 2x ছিল, মানে ডবল ছিল কার, ছোট জনের। তাহলে মিলে গেল তো, 10-এর ডবলই তো 20। তার মানে এখানে 35 যেটা আছে সেটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, দ্য গিভেন ইকুয়েশন বিকামস কারেক্ট আফটার ইন্টারচেঞ্জিং টু সাইন্স। মানে বলেছে এই যে দেখুন এখানে একটা ইকুয়েশন বলেছে যে 9 + 5 ভাগ 4 গুণ 3 - 6 = 12। বলেছে এই ইকুয়েশনটা ঠিক হবে যদি যে কোনো দুটো সাইনকে ইন্টারচেঞ্জ করি। ঠিক আছে, ইন্টারচেঞ্জ মানে কি, এটার পরিবর্তে ওটা, মানে প্লাসের পরিবর্তে মাইনাস দিলাম, আবার মাইনাসের পরিবর্তে তাহলে প্লাস দিয়ে দিব। তাহলে ইন্টারচেঞ্জ করি তাহলে এটা ঠিক হবে। তাহলে বলেছে তাহলে কোনটা কারেক্ট সিকোয়েন্স হবে। তার মানে অপশন এতে দেখুন প্লাস মাইনাস, তার মানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস দিলে এই যে 9 + 5 ভাগ 4 গুণ 3 - 6 এটা 12 আসবে, প্লাসের জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গায় প্লাস দিলে। বা 2 নম্বর অপশন যেমন আছে ভাগ মাইনাস, তার মানে ভাগ যেখানে আছে সেটাকে যদি আমরা মাইনাসের সাথে ইন্টারচেঞ্জ করি, তাহলে এই প্রশ্নটাকে দেখুন কীভাবে সলভ করবেন। তাহলে যখনই এরকম প্রশ্ন দেখবেন সংখ্যাগুলোকে লিখুন, সংখ্যাগুলোর সাথে কি কি আছে দেখুন, 9 + 5 ভাগ 4 × 3 - 6, এটা আসতে হবে কত আমাদের, 12 আসতে হবে। মানে বাদিকেরটা ক্যালকুলেশন করে আমাদের 12 আসতে হবে। তাহলে যদি এ নম্বরটাই সঠিক অ্যান্সার হয় তাহলে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস দিতে হবে। তখন এ নম্বর অপশনে কী আছে, প্লাস অ্যান্ড মাইনাস, তার মানে প্লাস আর মাইনাসকে ইন্টারচেঞ্জ করব। তাহলে প্লাসের জায়গায় মাইনাস দিব আর মাইনাসের জায়গায় প্লাস দিব, দেখি হয় কি না। দেখুন তাহলে আমরা যখন সরলাঙ্গ করি, সিম্পলিফিকেশন করি, সবার আগে কার কাজ, সবার আগে ভাগের কাজ। তাহলে 5 ভাগ 4, 5 ভাগ 4, এটার কাজ আমাকে আগে করতে হবে। তাহলে 5কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে পয়েন্টে আসবে, পয়েন্টে যদি করি আমরা 1.25, ওকে। তারপরে কার কাজ, গুণের কাজ। তারপরে 1.25কে 3 দ্বারা গুণ করব। তাহলে 1.25কে যদি আমরা 3 দ্বারা গুণ করি আমাদের আসবে কি 3.75। তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করি, এটার ক্যালকুলেশন কি পয়েন্টেই আসবে। যে স্যার কীভাবে বুঝলেন যে এটার ক্যালকুলেশন পয়েন্টেই আসবে, পূর্ণ সংখ্যা মানে 12, এটা তো আমাদের 12 আসা দরকার যদি সঠিক হয়, 12 আসবে না স্যার কীভাবে বুঝলেন। দেখুন বোঝার খুব সহজ উপায় আছে, যেহেতু এখানে একটাই পয়েন্টে আছে, বাকি সব পূর্ণ সংখ্যায় আছে, আর সবগুলোকে আমি যোগ বিয়োগ করছি, অবশ্যই ক্যালকুলেশন করলে এটা পয়েন্টেই আসবে। যখন আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করি তার মধ্যে যদি একটাই মাত্র পয়েন্ট থাকে,
এখানে দেখুন যোগ বিয়োগ ক্যালকুলেশন হচ্ছে, মাত্র একজনের মধ্যেই পয়েন্ট আছে, তাহলে অবশ্যই সেটা পয়েন্টেই আসবে, তাহলে এটা কোনো দিনও 12 আসবে না, এক্সাক্ট 12 আসবে না। তাহলে আমরা যে প্লাস মাইনাস 1 নম্বর অপশন যেটা ধরেছি সেটা কখনোই হবে না। তাহলে সেকেন্ড অপশনে কি আছে দেখুন, ভাগ আর বিয়োগ। তাহলে ভাগ আর বিয়োগটাকে ইন্টারচেঞ্জ করি, দেখি কী কী ছিল, 9 + 5 ভাগ 4 × 3 - 6। তাহলে আমরা কি করব, এই যে ভাগ আর মাইনাস এটাকে ইন্টারচেঞ্জ করি, তাহলে ভাগের জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গায় ভাগ। ওকে, তাই এটাকে আমি ক্যালকুলেশন করে দেখি, 9 সবার আগে কার কাজ, ভাগের কাজ, তাহলে এটাকে ক্যালকুলেশন করবো, তাহলে 3, তাহলে ইন্টু 3/6, 3/6। ওকে, তাহলে এখন যোগ আছে বিয়োগ আছে গুণ আছে, তাহলে আগে গুণের কাজ, তাহলে গুণের কাজ করি, 3 দিয়ে দিলে 2, 2, তাহলে 9 + 5 - 2, তাহলে এটাকে এখন ক্যালকুলেশন করব, 9 আর 5 14, 14 থেকে 2 গেল 12, তাহলে আমাদের তো 12ই আসতে হতো ক্যালকুলেশন করে। তার মানে আমরা যেটা করেছি যে ভাগ আর মাইনাস যেটা আছে, ঠিক আছে, সেটাকে আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে, তার মানে এখানে 2 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবেন। নেক্সট কোশ্চেন দেখুন, ইফ ইউর স্টুডেন্টস আর আইডেন্টিফাইড অ্যাজ আনএবল বাট উইলিং, কথাটার মানে বোঝা গেল যে আপনি আপনাদের স্টুডেন্টদের আইডেন্টিফাই করলেন এইভাবে যে তারা আনএবল বাট উইলিং, মানে তাদের ইচ্ছা আছে, তাদের উইল পাওয়ার আছে, মানে ইচ্ছা শক্তি আছে, কিন্তু তারা আনএবল, তারা করতে পারছে না। আমরা স্কুল কলেজে এরকম অনেক স্টুডেন্ট দেখি যাদের ইচ্ছা থাকে কিন্তু তারা কি, তাদের মধ্যে এতটা পোটেনশিয়াল থাকে না যে কোনো প্রবলেম সলভ করার। ওকে, in terms of their performance readiness level. Okay, which of the following methods of teaching will be considered appropriate to deal with them? মানে আপনার ক্লাসে যদি এমন কোনো স্টুডেন্ট থাকে যাদের ইচ্ছা আছে কিন্তু তাদের মধ্যে যে তারা যে পারবে সেই অ্যাবেলনেসটা তাদের মধ্যে নেই, তারা আনএবল, তার মানে তারা করতে পারছে না, তার মানে ধরুন তাদের শেখার ইচ্ছা আছে কিন্তু কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষমতা তাদের মধ্যে নেই। ওকে, তাহলে সেই ধরনের স্টুডেন্টদের আপনি কি করবেন? অপশন 1, গিভিং চ্যালেঞ্জেস টাস্ক ডিউরিং টিচিং। 2 নম্বর, প্রোভাইড স্কোপ ফর শেয়ারিং রেসপন্সিবিলিটি অ্যান্ড রেকগনিশন, মনিটরিং অ্যান্ড গাইডিং দোজ ক্লোজ সুপারভিশন, স্মল স্টেপ প্রেজেন্টেশন উইথ এরর ফ্রি টাস্ক অ্যান্ড ফ্রিকোয়েন্ট রিইনফোর্সমেন্ট। দেখুন অপশন এ কী বলা আছে, গিভিং চ্যালেঞ্জেস টাস্ক ডিউরিং টিচিং, তার মানে তাদের চ্যালেঞ্জিং টাস্ক দেবো। দেখুন যে আনএবল, যে করতেই পারে না, তাকে যদি আমি চ্যালেঞ্জেস টাস্ক দেই সে কি সেই প্রবলেম সলভ করতে পারবে? আপনি জানেনই না কীভাবে কোনো প্রবলেম সলভ করতে হয়, মানে আপনি আনএবল, আপনার ইচ্ছা আছে, তাহলে আপনাকে যদি আমি করতে দেই কাজটা আপনি করতে পারবেন? পারবেন না, তখন আপনি জানেনই না তো কীভাবে সেটাকে সলভ করে, তাহলে এটা কিন্তু কোনোদিনও হবে না। নেক্সট কী আছে, প্রোভাইডিং স্কোপ ফর শেয়ারিং রেসপন্সিবিলিটি অ্যান্ড রেকগনিশন। রেসপন্সিবিলিটি আপনি কখন নিতে পারবেন? যখন আপনার মধ্যে ক্ষমতা আছে, আপনার মধ্যে ক্ষমতাই নেই, শুধু ইচ্ছা শক্তি দ্বারা কি কোনো রেসপন্সিবিলিটি আপনি নিতে পারবেন? কখনোই পারবেন না। আপনি খুব ভালো, আপনার ইচ্ছা আছে যে আপনি হচ্ছে নেতৃত্ব দান করবেন, কিন্তু আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিই নেই, তাহলে কি আপনাকে রেসপন্সিবিলিটি দেওয়া যাবে লিডারশিপের? কখনোই দেওয়া যাবে না, যেহেতু আপনি আনএবল, তাহলে 2 নম্বরটা হবে না। এরপরে আছে মেন্টরিং অ্যান্ড গাইডিং উইথ ক্লোজ সুপারভিশন। ওকে, এটা সামান্য ঠিক আছে, সামান্য। পরেরটা দেখি, স্মল স্টেপ প্রেজেন্টেশন উইথ এরর ফ্রি টাস্ক অ্যান্ড ফ্রিকোয়েন্ট রিইনফোর্সমেন্ট। তার মানে কি, দেখুন যে পারছে না তাকে তো আমাকে এরর ফ্রি টাস্কই আগে দিতে হবে, ঠিক আছে, ছোট ছোট স্টেপে তাকে কাজটা দিতে হবে, এবং কি তার উইলিংনেসটা যেন বজায় থাকে এর জন্য তাকে কি ফ্রিকোয়েন্টলি রিইনফোর্সমেন্টও তাকে দিতে হবে। এর জন্যই দেখবেন ছোট বাচ্চাদের কিন্তু আমরা খুব বেশি রিইনফোর্স দিই, তার কারণ কি, তারা আনএবল থাকে। যখনই কেউ আনএবল থাকবে তখনই কি তাকে ছোট ছোট টাস্কে সেই প্রবলেমগুলোকে দিতে হবে এবং ফ্রিকোয়েন্টলি রিইনফোর্স তাকে করতে হবে। তার মানে এখানে 4 নম্বর যেটা আছে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, লিস্ট 1 আর লিস্ট 2কে ম্যাচ করতে বলেছে। লিস্ট 1-এ দেওয়া আছে অ্যাসেসমেন্ট অ্যান্ড টেস্ট, ইন্টারপ্রিটেশন মেথডস, বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট সম্বন্ধে বলা আছে এবং তাদের ডেসক্রিপশন বলা আছে। কী কী অ্যাসেসমেন্ট বলা আছে, ফর্মেটিভ, সামেটিভ, নর্ম রেফারেন্ট টেস্ট, ক্রাইটেরিয়া রেফারেন্ট টেস্ট। এই প্রত্যেকটার উপর কিন্তু আমাদের চ্যানেলে ডিটেল ভিডিও করা আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ওকে, ডেসক্রিপশনে কী বলা আছে দেখুন, দ্য টেস্ট ডাটা
help us to determine a student's rank. Okay, the test data tell us about students' level of proficiency. The intention in the evaluation is to identify scope for improvement. Evaluation is the form of judgment to be used for at least immediate future. দেখুন তাহলে ফর্মেটিভ, সামেটিভ, নর্মেটিভ ক্রাইটেরিয়া দেখুন ম্যাচ করতে হবে, এখানে ম্যাচিং করতে হবে আমাদের। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা কেন করি? আমরা পড়েছি না, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা করি ইমপ্রুভমেন্টের জন্য, যে কার কোথায় কী প্রবলেম রয়েছে সেটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করি। তাহলে দেখুন, দ্য ইন্টেনশন ইন দ্য এভলিউশন ইজ টু আইডেন্টিফাই স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। যখন আমরা ইউনিট টেস্ট দিচ্ছি বা ক্লাসে আমাদের টিচার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তার ফলে কি হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে টিচার হিসাবে স্টুডেন্টের কোথায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন। তাহলে ফর্মেটিভ এভলিউশনের সাথে কী হচ্ছে বা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের সাথে কী হচ্ছে, 3 নম্বরটা। তাহলে 1-এর সাথে 3, এর সাথে 3, তার মানে দেখুন 2 নম্বর অপশনেই কিন্তু এর সাথে 3 আছে। তাহলে বাকিগুলো দেখে নিন। বি এর সাথে বলেছে 4, বি হচ্ছে সামেটিভ, বি এর সাথে বলেছে 4, যে এভলিউশন ইজ দ্য ফর্ম অফ জাজমেন্ট টু বি ইউজড ফর লিস্ট ইমিডিয়েট ফিচার। তাহলে দেখুন এটা তো অবশ্যই আমরা যখন সামেটিভ এভলিউশন করি সেখানে আমরা জাজমেন্ট দিই, নো ডাউট। তারপরে কি ছিল দেখুন, সি এর সাথে 1, নর্ম রেফারেন্ট টেস্টিং। নর্ম রেফারেন্ট টেস্টিংয়ে কী আছে, সি এর সাথে আছে 1, দ্য টেস্ট ডাটা হেল্প আস টু ডিটারমাইন এ স্টুডেন্টস র্যাঙ্ক। ওকে, আপনারা অবশ্যই ডিটেল ভিডিওটা দেখবেন ডিটেল এটা জানার জন্য। ক্রাইটেরিয়া রেফারেন্ট টেস্টে কী থাকে, আমরা দেখি এটা ক্রাইটেরিয়া ফিক্সড করে দেওয়া হয়, আমরা দেখি যে ও কতটা পারে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে এখানে ডি এর সাথে 2, দ্য টেস্ট ডাটা টেল আস অ্যাবাউট এ স্টুডেন্টস লেভেল অফ প্রফিসিয়েন্সি, ও কতটা শিখেছে। তার মানে এখানে 2 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, স্টেটমেন্ট 1-2 বলা আছে, আইসিটি বেসড টিচিং সাপোর্ট সিস্টেম হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু অপটিমাইজ লার্নিং আউটকামস। ওকে, স্টেটমেন্ট 2, recent research have reported that factors relating to social competency contribute more to learning than cognitive intelligence does. বোঝা গেল? তাহলে এখন আমাদের বলতে হবে যে কোন দুটোই ঠিক না একটা ঠিক একটা ভুল, এটা আমাদের বলতে হবে না, দুটোই ভুল। দেখুন স্টেটমেন্ট 1 কি বলা আছে, আইসিটি বেসড টিচিং সাপোর্ট হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু অপটিমাইজ লার্নিং আউটকামস। মানে লার্নিং আউটকামসকে যদি আমরা আরও বাড়াতে চাই, ঠিক আছে, এমফাসাইজ কথাটা যে বলি সেটাকেই আপনারা এখানে একটা সিমিলার ওয়ার্ড হিসাবে অপটিমাইজ বলতে পারেন, যে সেটা যদি আমরা লার্নিং আউটকামসটাকে বাড়াতে যাই তাহলে আমাদের আইসিটির সাপোর্ট আমরা নিতে পারি, বা আইসিটির সাপোর্টের সাহায্যে আমরা লার্নিং আউটকামসকে বাড়াতে পারি। অবশ্যই যদি আমরা আইসিটির হেল্প নেই তাহলে অবশ্যই কি আমাদের লার্নিং আউটকামস ভালো হবে, স্টুডেন্টরা আরও ভালো শিখবে। স্টেটমেন্ট 1 ঠিক আছে। স্টেটমেন্ট 2টাকে একটু ভালো মতো বুঝুন। কি বলেছে, রিসেন্ট রিসার্চ হ্যাভ রিপোর্টেড দ্যাট, একটা রিসেন্ট রিসার্চ কি রিপোর্ট করছে, দ্যাট ফ্যাক্টরস রিলেটিং টু সোশ্যাল কম্পিটেন্স কন্ট্রিবিউট মোর টু লার্নিং দ্যান মেয়ার কগনিটিভ ইন্টেলিজেন্স। মানে কগনিটিভ ইন্টেলিজেন্স মানে আমাদের বুদ্ধি যতটা, তার থেকে আমাদের সোশ্যাল কম্পিটেন্সি মানে আমাদের সামাজিক যে দক্ষতা সেটা কিনা আমাদের কি বলেছে, সেটা মোর কন্ট্রিবিউট করে। ঠিক আছে, সেটা বলেছে মোর কন্ট্রিবিউট করে, মোর ইন্টেলিজেন্ট ডাস। তার মানে দেখুন অবশ্যই তো এটা ঠিকই আছে যে আমরা সোসাইটিতে, আমরা সমাজে যেভাবে চলি সেই ফ্যাক্টরগুলো, ঠিক আছে, আমাদের শুধু নর্মাল বুদ্ধি কতটুকু সেটার থেকে বেশি আমাদের কন্ট্রিবিউট করে আমাদের। তার মানে এটা মনে রাখবেন, স্টেটমেন্ট 1-2 দুটোই ঠিক আছে, যে আমাদের সিম্পল বুদ্ধি যতটুকু তার থেকে আমরা সমাজে চলতে গেলে আমাদের যা যা প্রয়োজন হয়, যেই ফ্যাক্টরগুলো প্রয়োজন হয় সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বা দেখা যায় যে সেটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, ইন হুইচ লেভেল অফ টিচিং দেয়ার ইজ অপটিমাম স্কোপ ফর কগনিটিভ ইন্টারচেঞ্জ রিকোয়ারিং অ্যানালাইসিস অ্যান্ড সিনথেসিস। ওকে, মেমোরি লেভেল টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল অফ টিচিং। তো আমরা যারা ব্লুম টেক্সোনমি পড়েছি, আমাদের দেখবেন টিচিং অ্যাপটিটিউডের ফার্স্ট যে ভিডিওটা, সেখানে আমি ব্লুম টেক্সোনমি সম্বন্ধে আপনাদের আলোচনা করেছি। সেখানে দেখবেন যে ব্লুম
যে তার টিচিং লেভেলকে যে কোশ্চেন বা আমরা যেভাবে শিখি সেটাকে দুটো ভাগে ভাগ করেছিল, একটা ছিল লোয়ার লেভেল, একটা ছিল আপার লেভেল বা হায়ার লেভেল। লোয়ার লেভেলে ছিল কি মেমোরাইজ, আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাপ্লিকেশন। আর হায়ার লেভেলে কি ছিল? হায়ার লেভেলে ছিল আমাদের অ্যানালাইসিস, এভ্যালুয়েশন আর হচ্ছে সিনথেসাইজ। আপনারা দেখবেন সেই ভিডিওটায় আমি আলোচনা করেছি। তাহলে যখনই হায়ার লেভেলের কথা আসছে, তাহলে যখনই মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেলের কথা আসে, এই তিনটা হায়ারার্কির মধ্যে সবথেকে উপরে কে থাকে? সবথেকে নিচে থাকে মেমোরি লেভেল, তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তার সবার উপরে থাকে হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। তাহলে সেটাই তো বলেছে যে যখন অ্যানালাইসিসের কথা আসবে আর সিনথেসাইজের কথা আসবে, তখন কাকে আমরা নিব? তখন রিফ্লেক্টিভ লেভেল টিচিং হবে। তার মানে এটা 3 নম্বরটাই সঠিক অ্যান্সার। দেখুন এর পরের প্রশ্নটা ম্যাথামেটিক্যাল রিজনিং থেকে দিয়েছে। A number is divisible by 25 if the number formed by its last 2 digits is either 00 or divided or divisible by 25। তার মানে বলেছে যে একটা নাম্বার তখনই 25 দ্বারা ভাগ যাবে যদি কিনা তার শেষ দুটো ডিজিট 0 হবে অথবা শেষ দুটো ডিজিটে এমন কোনো সংখ্যা থাকবে যেগুলো কিনা 25 দ্বারা ভাগ যায়। ওকে, এটা হচ্ছে স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2তে বলেছে that a number is divisible by 16 if the number formed by its last 4 digits is divisible by 16। মানে একটা নাম্বার 16 দ্বারা ভাগ যাবে তখনই যাবে যদি তার শেষ 4টা ডিজিট 16 দ্বারা ভাগ যায়। ওকে, তাহলে এখানে আমাদের বলতে হবে স্টেটমেন্ট 1, 2 ঠিক আছে না ভুল আছে, একটা ঠিক না দুটোই ভুল, সেটা আমাদের বলতে হবে। তো দেখুন 25 দ্বারা কোনো একটা সংখ্যা ভাগ যাওয়ার নিয়ম কি? সংখ্যা শেষে কি থাকতে হবে? হয় 00 থাকতে হবে, অথবা 25 থাকতে হবে, অথবা 50, অথবা 75। এই সংখ্যাগুলো যদি থাকে যে 00, 00 বা 25 বা 50 বা 75 যদি থাকে, তাহলেই যে কোনো সংখ্যাই আমরা বলতে পারি 25 দ্বারা ভাগ যাবে। আপনি যে কোনো সংখ্যা নিন, শেষে যদি আপনি 00 বা 25 বা 50 বা 75 দিয়ে দেন, তাহলে অবশ্যই সেই সংখ্যাটা 25 দ্বারা ভাগ যাবে। আপনি ধরুন নিলেন 195 নিলেন, 1951 নিলেন, তারপরে এখন দুটো ডিজিট নেন, ধরুন নিলেন 75, তাহলে অবশ্যই এই সংখ্যাটাকে 25 দ্বারা ভাগ যাবে। কেন? লাস্টের দুটো ডিজিট 25 দ্বারা ভাগ যায়। তাহলে এখানে কি বলেছে? একটা নাম্বার 25 দ্বারা ভাগ যাবে যদি, কখন যাবে? যদি যে লাস্ট 2 ডিজিট কি হয়? 00 হয়। তাহলে আমি বললাম যে 00 অবশ্যই হতে হবে, অথবা কি বলেছে? অর ডিভিজিবল বাই 25, অথবা কি লাস্ট দুটো ডিজিট কি 25 দ্বারা ভাগ যাবে। তাহলে অবশ্যই আমি বললাম যে লাস্ট দুটো ডিজিট যদি 25, 50 আর 75 হয়, তাহলেই পুরো সংখ্যাটা 25 দ্বারা ভাগ যাবে। তাহলে সেটাই বলেছে যে যদি লাস্টের দুটো ডিজিট যদি 25 দ্বারা ভাগ যায়, তাহলেই সংখ্যাটা 25 দ্বারা ভাগ যাবে। তাহলে এটা একদম ঠিক আছে। এরপরে বলেছিল যে একটা নাম্বার 16 দ্বারা ভাগ যাবে যদি সেই নাম্বারের লাস্ট 4টা ডিজিট, সেই 4টা ডিজিট কি 16 দ্বারা ভাগ যাবে। আপনি যে কোনো ধরনের সংখ্যা লিখুন, ধরুন 1 6, ধরুন লিখলেন 1 6 9 2 5 4 3 2 1 6 এরকম নিলেন। তাহলে এই সংখ্যাটা 16 দ্বারা ভাগ যাবে কিনা আমাদের পুরোটা দেখার প্রয়োজন নেই, শুধু আমরা লাস্টের 4টা ডিজিট দেখব। মানে লাস্ট 4 ডিজিট মানে 3 2 1 6। যদি এটা যদি 16 দ্বারা ভাগ যায়, যে 3 2 1 6, তাহলে পুরো সংখ্যাটা 16 দ্বারা ভাগ যাবে, পুরোটা দেখার প্রয়োজন নেই। তো এটা অবশ্যই ঠিক আছে। মনে রাখবেন যে যদি আমাদের 8-এর বলতো যে কোনো সংখ্যা 8 দ্বারা ভাগ যায় কিনা, সেটার হচ্ছে লাস্ট 3 ডিজিট আমরা দেখব। লাস্ট 3 ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে। যেমন আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে লাস্ট 2 ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে সেটা 4 দ্বারা ভাগ যায়। আমরা যত বড়ই সংখ্যা নেই না কেন, লাস্টের দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। যদি 8-এর ক্ষেত্রে হয়, তখন আমাদের লাস্ট 3 ডিজিট দেখতে হবে। 16-র ক্ষেত্রে 4 ডিজিট, 32-এর ক্ষেত্রে 5 ডিজিট, যদি 64 হয় তাহলে 6 ডিজিট, এইভাবে আমাদের চলতে থাকবে। তার মানে এখানে দুটো স্টেটমেন্টই ঠিক আছে। ওকে, দেখুন এটাও ম্যাথামেটিক্যাল রিজনিং থেকে দিয়েছে। এখানে বিভিন্ন ধরনের শেপ বলেছে, তাদের এরিয়া কি তার সাথে ম্যাচ করতে বলেছে। ওকে, ট্রাইঅ্যাঙ্গেল মানে ত্রিভুজ, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র, রম্বস বাংলাও রম্বস বলা হয়, প্যারালেলোগ্রাম। ওকে, প্যারালেলোগ্রাম হচ্ছে আমাদের সামান্তরিক। তাহলে বলেছে এদের
ক্ষেত্রফল দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, কার সাথে কোনটা হবে আমাদের ম্যাচ করতে হবে। দেখুন ত্রিভুজের উচ্চতা আমরা ছোটোবেলা থেকে জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমির ইংরেজি হচ্ছে বেস আর উচ্চতা হচ্ছে হাইট। তাহলে একের সাথে কী হবে 3 হবে, তাহলে একের সাথে 3 দেখুন এখানেও আছে এখানেও আছে, ওকে। তার মানে 2 আর 3-এর মধ্যে হবে, তার মানে একের সাথে 3 যেহেতু আছে তার মানে 1 আর 4 কাটা। দেখুন এরপর আছে স্কোয়ার, স্কোয়ার মানে কি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র আমরা কি জানি বর্গক্ষেত্র হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে দেখুন সাইডে স্কোয়ার, তাহলে 3 তার মানে 2-এর সাথে 4, 2-এর সাথে 4 দেখুন এখানেও আছে এখানেও আছে, ওকে। নেক্সটটা দেখুন, নেক্সট রম্বস। রম্বসের মনে রাখবেন রম্বসের কর্ণদ্বয় হলো কর্ণদ্বয়ের গুণফলকে আমরা 2 দ্বারা ভাগ করবো, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস। তার মানে 3-এর সি এর সাথে কি হচ্ছে 2, সি এর সাথে 2 কোন জায়গায় আছে এই জায়গায়। আর প্যারালোগ্রাম হচ্ছে বেস ইন্টু হাইট, ঠিক আছে, বেস ইন্টু হাইট। তাহলে প্যারালোগ্রাম হচ্ছে এটা সামান্তরিক, দেখুন এটা হচ্ছে সামান্তরিক মোটামুটি বলতে পারেন। তাহলে এটা একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটাও একটা ত্রিভুজ যার ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। একই রকম ত্রিভুজ হচ্ছে এটা যার ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, দুটো হাফ ভূমি ইন্টু উচ্চতাকে যদি যোগ করে দেন তাহলে হাফ হাফ মিলে কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 1 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 1 দিয়ে যেটা গুণ করবেন সেটাই থাকবে, তার মানে সেটা কী থাকবে বেস ইন্টু হাইট। তাহলে প্যারালোগ্রামের কী হবে বেস ইন্টু হাইট, তার মানে এখানে 2 নম্বর যেটা আছে সেটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখুন, সিলোজিয়াম থেকে দিয়েছে, ভেন ডায়াগ্রাম করতে হবে আমাদের। অল ফ্লাওয়ার্স আর টয়েস, অল ফ্লাওয়ার্স, তাহলে এটার ছবি কীরকম হবে অল ফ্লাওয়ার্স, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার্স, সেটা কি টয়েজের মধ্যে চলে আসবে, সেটা কি টয়েজের মধ্যে চলে আসবে, ওকে। টয়েজ লিখলাম, তখন ট্রিও আছে যেহেতু। তারপরে কি বলেছে সাম টয়েস আর ট্রিস, সাম টয়েস আর ট্রিস, এটা হচ্ছে ট্রি, তার মানে সাম টয়েস মানে এই জায়গাটা কি ট্রি। সাম বাটারফ্লাইস আর ট্রি, মানে বাটারফ্লাইও কি বলেছে সাম বাটারফ্লাইস আর ট্রি, তার মানে এটা হচ্ছে বাটারফ্লাই, মানে এইটা হচ্ছে সেই সাম বাটারফ্লাইস আর ট্রি। তাহলে এখান থেকে আমাদের কনক্লুশন যেগুলো আছে, এখানে এতগুলো কনক্লুশন দেখছেন কোনগুলো হবে আমাদের বলতে হবে। তাহলে দেখুন প্রথমটা বলেছে নো বাটারফ্লাই ইজ ফ্লাওয়ার। তো মনে রাখবেন যেহেতু অল ফ্লাওয়ার আর টয়েস, সাম টয়েস আর ট্রি, সাম বাটারফ্লাইজ আর ট্রিজের সবগুলো কি পজিটিভ স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে পজিটিভের থেকে কখনোই নেগেটিভ আসবে না, সব পজিটিভ যদি থাকে সেখান থেকে কখনোই নেগেটিভ আসবে না। একই রকম যদি সবগুলো যদি নেগেটিভ থাকে সেখান থেকে কখনোই পজিটিভ আসবে না। তাহলে এটা নো বাটারফ্লাই ইজ ফ্লাওয়ার, এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, সবগুলোই পজিটিভ ছিল, তাহলে এটা কোনোদিনও হবে না। তাহলে এ যদি না হয় অটোমেটিক দেখুন এটা আউট হয়ে গেল, 1 নম্বরটা আউট হয়ে গেল। এরপরে কি আছে সাম বাটারফ্লাইস আর টয়েস, বাটারফ্লাইস কোথায় এটা হচ্ছে বাটারফ্লাই, তাহলে বাটারফ্লাইয়ের সাম পোর্শন কোনটা এটা, তাহলে এটা বলেছে সাম বাটারফ্লাইস আর বি নম্বরে কি বলেছে সাম বাটারফ্লাইস আর টয়, টয় তো হচ্ছে এটা এখানে, তাহলে সাম বাটারফ্লাইস টয় হচ্ছে এই বড় জায়গাটা ছিল, তাহলে সাম বাটারফ্লাইস আর টয় তো হচ্ছে না, টয় তো এখানে আর বাটারফ্লাই তো এখানে আছে, তাহলে বাটারফ্লাইয়ের সাথে টয়কে তো আমরা কানেক্ট করতে পারছি না, তাহলে বি নম্বরও হবে না। তাহলে বি নম্বর যদি না হয় তাহলে অটোমেটিক দেখুন 3 নম্বরও কাটা 4 নম্বরও কাটা, তাহলে দেখুন 2 নম্বরটাই হবে। 2 নম্বরে কী আছে সি অ্যান্ড ই, সিতে কি বলেছে সাম টয়েস আর ফ্লাওয়ার্স, তাহলে এটা যদি টয়েস হয় তাহলে এই যে ফ্লাওয়ার এটা হচ্ছে ফ্লাওয়ার, তাহলে ফ্লাওয়ারের টয়েসের সাম পোর্শন অবশ্য ফ্লাওয়ারে থাকবে, ফ্লাওয়ারেও থাকবে। এর যদি ডিটেল ভিডিও আপনারা দেখতে চান আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি সিলোজিয়ামের ওপর ভিডিও করা আছে, আপনারা সেটা দেখে নেবেন। তাহলে অবশ্যই 3 নম্বরটা ঠিক আছে, মানে সি নম্বরটা ঠিক আছে। এরপরে কি আছে ই নম্বরটা, ই নম্বরটায় কী আছে দেখুন সাম ট্রিজ আর বাটারফ্লাইস, সাম ট্রি বলতে কোন জায়গাটা এই জায়গাটা এবং এই জায়গাটা যে কোনোটাই আমরা ধরতে পারি যে সাম ট্রি আর বাটারফ্লাইস, তাহলে ঠিকই তো আছে, এই জায়গাটায় তো সাম ট্রিরও পোর্শন সাম বাটারফ্লাইয়েরও পোর্শন, সেটা কি বলেছে বাটারফ্লাই, তাহলে এটা একদম ঠিক আছে, তার মানে ই নম্বরটাও ঠিক, তার মানে এখানে 2 নম্বরটা যেটা আছে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। আপনাদের কতগুলো হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন।
আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।